if you can remember. সাকিব, সাকিব আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। রেসপন্স নাই। হাসনাত জামিল, জামিল আমাকে শুনতে পাচ্ছেন? নিলয় কৃষ্ণ দাস, নিলয়, জি স্যার। আপনাদের এই যেমন হাসনাত জামিল, তারপরে আপনার এদের নামের সাথে কেন আইডি দেওয়া নাই? স্যার এতে আইডি লাগাচ্ছি গুলি থাকলে তো সুবিধা হয়। লেফট নিয়ে স্যার আবার আসতে হবে। জি স্যার আমি দিচ্ছি স্যার। এই জামিল কি ঘুমাইতেছে নাকি? তারপরে হলো হৃদয় জামান 212 নাই। সোহেল রানা, জি স্যার। ওকে, আমি আজকে একটু দেখি যে কয়জন ক্লাসে রেসপন্ড করে, র্যান্ডমই জিজ্ঞাসা করব। জীবন আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার আছে। ফাহিম মুনতাসির, ফাহিম মুনতাসির নাই। রিফাত জেরিন, জি স্যার। ওকে। মুমতাহিনা স্যার আরবি, স্যার 5 মন্থে আছি স্যার, ওই মাইকে স্যার সমস্যা করতেছিল। ঠিক আছে। 160, রোল নাম্বার 160। জি স্যার। ওকে, আচ্ছা। মোহাম্মদ হাসান, জি স্যার। ওকে, এখন বোধহয় সবাই মোটামুটি রেসপন্ড করবেন। আমরা ক্লাস শুরু করি, যদিও অ্যাটেন্ডেন্স আজকে পোর, খুবই পোর। আচ্ছা, আমরা গত ক্লাসে কি আলোচনা করতেছিলাম? স্যার কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। কোঅর্ডিনেশন পলিমারাইজেশন, ভেরি গুড। এখন জি স্যার। আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা মনে রাখবেন যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে আপনি যদি কোয়েশ্চেন সলভ করেন, পুরাতন প্রশ্ন আছে কারো কাছে? আপনারা যারা অ্যাটেন্ড করছেন এখনো, তাদের কারো কাছে কি প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এনিওয়ান? নাই? কারো কাছে নাই? ওকে, ধরে নিচ্ছি নাই। যদি আপনারা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন দেখেন তাহলে দেখবেন যে খুব ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন হলো যে মেকানিজম অফ জিগলার-নাটা ক্যাটালিস্ট, অথবা মেকানিজম অফ জিগলার-নাটা পলিমারাইজেশন প্রসেস, মেকানিজম অফ কোঅর্ডিনেশন প্রসেস। ঠিক আছে? সাধারণত কোঅর্ডিনেশন প্রসেসের যদি আপনার প্রশ্ন আসে যে এটা কিভাবে উত্তর করবেন বা এটার মেকানিজম কি, তখন যদি আপনি একটা এক্সাম্পল হিসেবে ধরেন জিগলার-নাটা ক্যাটালিস্টের মেকানিজমটাই ডিরাইভ করেন বা ডিসক্রাইব করেন, ইটস এনাফ। ঠিক আছে? সো আপনাদেরকে এই টপিকটা দেখবেন খুবই ফ্রিকুয়েন্ট, এবং যে পারবে তার জন্য মানে মোটামুটি একটা কমন কোয়েশ্চেন। এটা এমন না যে আসবেই, হয়তো এটা তো আর আমি নিশ্চিত ভাবে বলতে পারি না, কেউই বলতে পারে না, কিন্তু এটা খুব ফ্রিকুয়েন্টলি আসে। সো দেয়ার ইজ আ বিগ চান্স দ্যাট ইউ উইল গেট দিস কোয়েশ্চেন। ওকে, এখন আসেন তাহলে আমরা গতদিন পর্যন্ত কি কি আলোচনা করছিলাম, যেহেতু টপিকটাও মনে আছে, তাহলে বলেন তো দেখি কি কি আলোচনা করছিলাম এই কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের।
আমি তো আশা করি আপনাদের কাছে রেকর্ডটাও পৌঁছাইছে, তাই না? ইমেলটা পাইছেন তো নাকি? পাইছেন? অ্যাটলিস্ট জি স্যার, আসছে। রেসপন্ড। ওকে, ঠিক আছে তাহলে। তো আশা করি আপনাদের কাছে গতদিনের লেকচারটাও মোটামুটি পৌঁছাইছে। আমি এখন যেটা চেষ্টা করব আপনাদেরকে একটা ফাইল শেয়ার করতে। সবচেয়ে ভালো হতো যদি আমাকে বলতে পারতেন যে গতদিন আমরা কি পড়ছিলাম, কারণ আমরা কিন্তু মোটামুটি একটা ইন্ট্রোডাকশন নিয়ে রাখছিলাম। সেটা কত দূর মনে আছে আপনাদের, সেটা খুব ইম্পর্টেন্ট। এনিওয়ান যারা ক্লাস অ্যাটেন্ড করছেন কেউ একজন তো বলার চেষ্টা করুন। স্যার মনোমার ক্রিস্টাল কমপ্লেক্স কিভাবে তৈরি হয়? মনোমার ক্রিস্টাল কমপ্লেক্স? স্যার যে অর্গানিক মেটালিক চেষ্টা করেন, সমস্যা নেই। ভুল তো হইতে স্যার মনোমার ক্যাটালাইটিক কমপ্লেক্স। এক্সপ্রেটলি মনে নাও থাকতে পারে। হুম, আবার একটু বলেন, আমি মিস করছি আপনার। স্যার মনোমার ক্যাটালিস্ট ফার্স্ট স্টেপ করেছিলাম স্যার। আমরা প্রথম যে অংশটা অর্থাৎ কিভাবে কোঅর্ডিনেশন কমপ্লেক্স অর্থাৎ কোঅর্ডিনেশন ক্যাটালিস্টটা তৈরি হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আমি আজকে যেটা চেষ্টা করব যে আপনাদেরকে কিছু স্লাইড বলতে পারেন বা বই যে পলিমার সায়েন্স যে বইটা আছে সেটার কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাবো, কিছু পেজেস রেফারেন্স হিসেবে, যেটা থেকে আপনারা হয়তো বা ইজিলি পড়তে পারবেন। ওকে, একটু অপেক্ষা করেন, আমি শেয়ার করতেছি। আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আসতে। ওকে, তাহলে আমাদের মূল টার্গেটটা কি থাকে কোঅর্ডিনেশন পলিমারাইজেশনে? যেহেতু এটা একটা চেইন টাইপ পলিমারাইজেশন প্রসেস, আমাদের যে ক্যাটালিস্টটা থাকবে ইন দিস কেস এটা কি অর্গানোমেটালিক ক্যাটালিস্ট। এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। অর্গানোমেটালিক ক্যাটালিস্ট কি, অর্গানোমেটালিক ক্যাটালিস্ট কি ধরনের কাজ করে। আবার এটাও বলছিলাম যে আমরা কিভাবে কি ধরনের মনোমারকে এই ক্যাটালিস্টটা অ্যাটাক করে। আমরা জানি যে এখানে পাই বন্ডের যে মনোমার গুলি আছে সেইখানে পাই বন্ডে এই ক্যাটালিস্ট গুলি অ্যাটাক করবে এবং যাতে আরেকটা নতুন পলিমার চেইন তৈরি করতে পারে, একটা মনোমারের সাথে আরেকটা মনোমারকে যুক্ত করবে। কিভাবে? প্রথমে যখন যেই মনোমারটার সাথে যুক্ত হবে সে অ্যাক্টিভেটেড হবে, এরপরে এক এক করে কি হবে, নতুন মনোমারের সাথে যুক্ত হবে, যেটাকে আমরা বলি কি স্টেপ। প্রথমটা তো ইনিশিয়েটিং স্টেপ, তারপরেরটা ইনিশিয়েশনের পরে স্টেপ কি চেইন পলিমারাইজেশনে? বলেন দেখি শুনি। হ্যাঁ, ইনিশিয়েশনের পরে স্টেপ কি? এনিওয়ান? প্রোপাগেশন স্যার। প্রপাগেশন, ভেরি গুড। তাহলে আমাদের পরবর্তী যে স্টেপটা হবে সেটা হলো প্রপাগেশন, আর লাস্টে যে আমরা দেখব কিভাবে টার্মিনেট করে। সো আমরা প্রথম ইমেজটাতে যদি খেয়াল করি, এখানে দেখেন অর্গানোমেটালিক ক্যাটালিস্ট বলছে, এখানে এমটি দিয়ে বোঝাইছে হলো আমাদের কি মেটাল, ঠিক আছে? এখানে অর্গানিক পার্টের সাথে একটা মেটাল অংশ যুক্ত আছে, যেটাই আসলে আমাদের কোঅর্ডিনেশন বন্ডটা ফর্ম করবে, তাই না? এখানে তার মানে কি ধরনের মেটালটা কি ধরনের হতে পারে যদি খেয়াল করেন, এখানে ইজিলি আপনারা দেখতে পারবেন যে মেটাল সাচ এজ টাইটেনিয়াম, মলিবডেনাম, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, নিকেল অর রোডিয়াম এই ধরনের
মেটাল ব্যবহার হয়। এদেরকে আমরা কি ধরনের মেটাল বলি, কি টাইপের মেটাল? এরা কি টাইপের মেটাল? ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল। Transition method. আচ্ছা, ট্রানজিশন মেটাল। এখন আমরা যদি ট্রানজিশন মেটাল চিন্তা করি তাহলে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, তাহলে ট্রানজিশন মেটালটার কাজ কি হবে? আমরা যেমন ইনিশিয়েটর ক্ষেত্রে রেডিক্যাল যেরকম পাই বন্ডকে অ্যাটাক করে, এখানে আসলে মূল কাজটা করবে এই ট্রানজিশন মেটাল। কি ওকে? এই ট্রানজিশন মেটাল কি করবে? এই যে পাই বন্ডগুলি আছে এখানে একটা, হ্যাঁ, পাই বন্ড আছে, দেখেন এখানে একটা পাই বন্ড আছে, আবার এইখানে একটা পাই বন্ড আছে। তো এই পাই বন্ডগুলিকে সে অ্যাটাক করতে পারবে, যে কোনো একটাকে অ্যাটাক করলেই আরেকটা রেসপন্স করবে। ওকে, এখন খেয়াল করেন আমাদের এই চিত্রে কি দেখা গেছে। এই চিত্রে দেখা গেল যে এই যে আমাদের মেটালটা আছে, সেই মেটাল, কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মেটালটা কি করতেছে, পাশের যে ডাইনের যে অংশটা ছিল ডাবল বন্ডের, সেই ডাবল বন্ডকে অ্যাটাক করতেছে। ওকে, অ্যাটাক করার পরে কি হচ্ছে, ট্রানজিশন বন্ড ফর্ম করতেছে। আমরা ট্রানজিশন মেটালের ট্রানজিশন বন্ড তো মনে আছে, এটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি, মনে আছে না? মনে আছে তো? ট্রানজিশন বন্ড কিভাবে ফর্ম করে? এই মেটালগুলিতে কি আছে, এমপ্টি ডি অরবিটাল থাকে বা ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে। সেই ডি অরবিটাল গুলিতে তারা এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রন নিতে পারে। কয়টা জোড়া নিল সেটার উপরে আমরা নির্ভর করে বলতাম কোঅর্ডিনেশন নাম্বার। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের ডেড সাইলেন্স শুনে তো মনে হচ্ছে যে কিছু মনে নাই, পড়ালেখা পুরাতন। আমি আশা করি মনে রাখছেন। আচ্ছা, এখন খেয়াল করেন এই জায়গায় যে এই যে মেটাল আর কার্বনের মধ্যে তাহলে আমাদের একটা কি ধরনের বন্ড ফর্ম করলো, কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করলো। ঠিক আছে, যখন কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করলো তখন খুব ঠান্ডা মাথায় যদি খেয়াল করেন দেখতে পারবেন যে ছোট্ট করে লেখা আছে এমটির নিচে ডেল প্লাস আর CH2 এর ক্ষেত্রে ডেল মাইনাস। এটা কেন হয়েছে? আমরা কিন্তু একটা এফেক্টের নাম জানি যে রেজোনেন্স এফেক্ট, তাই তো? রেজোনেন্স এফেক্টের জন্য যেটা হয়েছে যে যদিও ইলেকট্রন ট্রাভেল করছে কার্বন থেকে মেটালের দিকে, তারপরে কি তার পাশের কার্বনটা থেকে, যেহেতু তার পাশের কার্বনটাও কি ডাবল বন্ডেড একটা কার্বন, সেই জন্য সেইখান থেকে পাই ইলেকট্রন কি হয়, সুইচ করে। ঠিক আছে, এই যে এই কার্বনটা থেকে কিন্তু ইজিলি কার্বন নিচের কার্বনটাতে সুইচ করবে যদি খেয়াল করেন। ওকে, উপরের ডাবল বন্ডটা থেকে নিচের ডাবল বন্ড যেহেতু সরে যাচ্ছে, সেই ডাবল বন্ডটাতে ইলেকট্রন রেজোনেন্স এফেক্ট দেখায় ট্রান্সফার হয়। আমরা এটা যদি মনে করতে চাই তাহলে সহজ এক্সাম্পল হিসেবে আমরা চিন্তা করতে পারি বেনজিনের কথা। বেনজিনের স্ট্রাকচার তো মনে আছে, তাই না? বেনজিন কয়টা রেজোনেন্স স্ট্রাকচার দেখায়? 5টা। 5টা রেজোনেন্স স্ট্রাকচার দেখায়। আচ্ছা, কেন রেজোনেন্স স্ট্রাকচার দেখাচ্ছে? অর্গানিক কেমিস্ট্রি ক্লাস হচ্ছে না? রেজোনেন্স তো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অর্গানিকে। স্যার ডাবল বন্ড স্যার মুভ করা যায়? হ্যাঁ, খুবই ফ্রিকোয়েন্টলি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় যে রেজোনেন্স স্ট্রাকচার কি বা রেজোনেন্স কি বা বেনজিনের রেজোনেন্স দেখান। ঠিক আছে, বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার গুলি আলোচনা করেন, বা যে কোনো একটা ডেরিভেটিভ বেনজিন অথবা সাইক্লিক কম্পাউন্ডের যাদের মধ্যে ডাবল বন্ড আছে তারা কেন রেজোনেন্স দেখায়, এগুলা কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করা হয়। এগুলো খুব ভালো মতো জানতে হবে। তো আমাদের এখানে যেহেতু ইলেকট্রনটা প্রয়োজন, আমরা
এইখানে আসলে আমি অত কঠিন ব্যাপারে যাচ্ছি না, আমাদের জন্য যতটুকু দরকার আমি সেই আইডিয়াটুকু শুধু আলোচনা করতেছি। হ্যাঁ, যে এইখানে আমাদের ক্যাটালিস্টটার মধ্যে আছে কি একটা মেটাল অংশ আছে যেটা আবার কি ট্রানজিশন মেটাল। সো ট্রানজিশন মেটাল অলওয়েজ ইলেকট্রন নিয়ে একটা ট্রানজিশন বন্ড ফর্ম করতে পারে। এইখানেও ঠিক সেই একই ঘটনাটাই ঘটতে পারে। এখানে যে ট্রানজিশন মেটালটা আসলে সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবেই কাজ করবে। সে কি করবে, ইলেকট্রন পেয়ার পাশের থেকে নিবে। এখানে ইলেকট্রন পেয়ার কে প্রোভাইড করতেছে, এখানে ইলেকট্রন পেয়ার প্রোভাইড করতেছে পাই বন্ডেড কার্বন, যেটা অলরেডি আমি আপনাদের যে স্লাইডটা এখানে বা যে পেজটা শেয়ার করা আছে সেখানে দেখতে পাচ্ছেন। সেই কার্বনটা কি করতেছে, ইলেকট্রন প্রোভাইড করতেছে মেটালকে। সো এখানে একটা কি তৈরি হচ্ছে, কোঅর্ডিনেটেড বন্ড তৈরি হচ্ছে। এবং আলটিমেটলি আমাদের যে কম্পাউন্ডটা আমরা পাচ্ছি বা যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলি, মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স। ওকে, এখানে একটা কমপ্লেক্স তৈরি হয়। আমরা কিন্তু এটা আগেও দেখছি যে যখন সেন্ট্রাল মেটাল অ্যাটম কি করে লিগ্যান্ডের সাথে যুক্ত হয় তখন আমরা কি পাই, মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্স। ওকে, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের প্রথম ধাপ বা আমরা যদি বলি ইনিশিয়েশন। ওকে, দেন আমরা চিন্তা করব কিভাবে এটা প্রপাগেট করলো। এখন আপনি ওই যেই জন্য আমি রেজোনেন্সের কথাটা আনছি, আসলে দেখেন এখানে কি ঘটনা ঘটছে, প্রত্যেকটা স্টেপে ইলেকট্রনগুলি কিন্তু যে ইলেকট্রন পেয়ার আছে পাই বন্ডের যে ইলেকট্রন পেয়ার সে কিন্তু জাম্প করতেছে। ঠিক আছে, আমি যদি খেয়াল করি এইখানে যে পাই বন্ডেড ইলেকট্রনটা ছিল সে কোথায় গেল, এই জায়গাটাতে। হ্যাঁ, তাহলে যেইখানে ইলেকট্রন, যেহেতু একটা কার্বন মেটালকে ইলেকট্রন প্রোভাইড করলো, সো তার কাছে ডেফিসিয়েন্সি তৈরি হলো। আলটিমেটলি সে ডেফিসিয়েন্সিটা তখন যদি সে বাঁচাইতে চায়, কিভাবে ঠিক রাখবে তার স্ট্রাকচারটা, সে তার পাশের যে পাই বন্ডেড কার্বন আছে তার কাছ থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে ডাবল বন্ডটা মুভ করতেছে, দ্যাট ইজ রেজোনেন্স এফেক্ট। ওকে, সো দেখেন শেষমেশ দেয় কি হচ্ছে, যেহেতু একদম লাস্ট যে কার্বনটা ছিল তার কাছ থেকে ইলেকট্রনটা মেটালের দিকে চলে গেল, সো সে হয়ে যাচ্ছে কি ডেল প্লাস, অর্থাৎ তার মধ্যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। সো সে কি করবে, সে তখন কি করতেছে, এই যে আর CH2টা ছিল এইখানে, ঠিক আছে, এই CH2টা থেকে সে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিবে। ওকে, নিজের দিকে টেনে নিল। দ্যাটস ওয়াই কি হচ্ছে দেখেন, এই নতুন বন্ডটা ফর্ম করতেছে কার্বন কার্বনের মধ্যে, অর্থাৎ ওই অর্গানিক মেটালিক ক্যাটালিস্ট এবং যে মনোমার তাদের মধ্যে আরেকটা বন্ডও তৈরি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এটা একটা সিঙ্গেল স্ট্রাকচার তৈরি করতেছে সার্কুলার। এবং এটা কি কি টাইপের, যেটা হলো কমপ্লেক্স ক্যাটালিস্ট বা আপনি বলতে পারেন কোঅর্ডিনেশন কমপ্লেক্স টাইপের। ওকে, এখানে অনেকগুলি দাগ হয়ে গেছে, সুতরাং আপনাদের দেখতে এখন সমস্যা হওয়ার কথা। আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু রেকর্ডিং থেকে যাবে ইনশাল্লাহ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমি যা আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, এখন আমরা নেক্সট স্লাইডটায় যাই যে এটা আসলে কিভাবে প্রপাগেট করতেছে সেটা স্যার নিয়ে একটু আলোচনা করি। স্যার বলেন। এখানে স্যার কার্বনের সাথে হাইড্রোজেন হবে কি হুম, স্যার? ওই যে কার্বনের সাথে মনোমার মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্সের ওইখানে কার্বনের সাথে কোথায়, মনোমার ক্যাটালিস্টে কোনটায়? স্যার ওই যে সাইডে স্যার ওই যে ওই মানে মাঝখানে কার্বনের সাথে মানে দুই সাইডে দুইটা ডাবল বন আর সাইডে একটা হাইড্রোজেন দেওয়া। ক্যাটালিস্ট কমপ্লেক্সে নাকি রিঅ্যাকট্যান্টে যে ডাইন মনোমারে, কোনটায় আপনি নাম বলেন কোনটা? ওই যে মনোমার ক্যাটালিস্ট কমপ্লেক্সের হ্যাঁ, ওইখানে স্যার দুই সাইডে দুইটা ডাবল বন আর কার্বনের সাথে একটা হাইড্রোজেন। এই জায়গাটায় দাঁড়ান আমি একটুখানি আবার আপনাকে ইয়ে করে দিই, একটু অপেক্ষা করেন। এই জায়গাটায়
জি স্যার। আচ্ছা, এখানে আসলে কি হয়েছে, এখানে এত ডাবল বন্ড দেখাইছে, এটা কিন্তু ডাবল বন্ড না। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে আমি একটুখানি স্ট্রাকচারটাকে বড় করে দিলাম। দেখেন এখানে ডাবল বন্ডটা কিরকম, ডটেড দেখানো, তাই না? ডট দেওয়া মানে কি, রেজোনেন্স। অর্থাৎ এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফিক্সড না। এখানে স্ট্রাকচারটা কি হচ্ছে, ডাবল বন্ডটা কি হচ্ছে, অলওয়েজ মুভিং, তাই না? খেয়াল করতে পারছেন আপনি এই ডাবল বন্ডগুলির মধ্যে? জি স্যার। কেন হয়েছে এবার বুঝতে পারছেন? এখানে কিন্তু শুধু মুভ করতেছে কে, ইলেকট্রনগুলি। কোনো এলিমেন্ট বা আপনি অ্যাটম কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। দেখছেন কোনো হাইড্রোজেন কি বাদ গেছে বা যুক্ত হয়েছে? খেয়াল করে আচ্ছা। বলেন, হাইড্রোজেনের সংখ্যা কি কমছে বা বাড়ছে? আপনাকে শুনতে পাচ্ছি না আমি। এটা স্যার মানে মুভিং অবস্থায় আছে। হ্যাঁ, এটা রেজোনেন্স স্ট্রাকচার। আমি আশা করি যদি রেজোনেন্স স্ট্রাকচার ভুলে যান তাহলে একটু ভালো মতো পড়বেন, কারণ রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু আপনারা যেহেতু অর্গানিক কেমিস্ট্রি এবার আপনাদের আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি আশা করছিলাম যে এটা আপনাদের পারা উচিত, ভুলে যেতেই পারেন, অস্বাভাবিক কিছু না, কিন্তু মনে রাখতে হবে, অনেক জায়গায় কাজে লাগবে রেজোনেন্স স্ট্রাকচার, যেহেতু আপনি টেক্সটাইলে পড়ালেখা করবেন। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা পরবর্তী টপিকে যাই, পরবর্তী স্লাইডে যাই আর কি। হুম। আমি আশা করি স্ক্রিনটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। বলেন, কিছু বলতে চাচ্ছেন? রোল নাম্বার কত? 244 সম্ভবত। কিছু বলতে চাচ্ছেন? মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আবার আলোচনায় ফেরত যাই। আমরা ওইটা বললাম যে ওই স্টেপটা আমরা যে আলোচনা করছিলাম সেটা ছিল হলো কি, ইনিশিয়েশন। এখন আমরা দেখব হাউ ক্যান উই প্রপাগেট, কিভাবে প্রপাগেট করে। যদি চিত্রে আপনারা খেয়াল করেন দেখতে পাবেন, খেয়াল করেন এই যে আমাদের নতুন একটা মনোমার আসলো সেকেন্ড স্টেপটাতে। আমি আবার ছোট করে দিলাম স্ক্রিনটা, এখন বুঝতে সুবিধা হবে আশা করি। খেয়াল করেন এখানে আমরা একটা নতুন মনোমারকে দেখতে পাচ্ছি, যে আবার কোথায় অ্যাটাক করবে, আমাদের কোঅর্ডিনেশন বন্ডেড যে জায়গাটা আছে, অর্থাৎ মেটাল এবং কার্বন যেই বন্ডটা তৈরি করেছিল কোঅর্ডিনেশন বন্ড, সেই কোঅর্ডিনেশন বন্ডটাতে অ্যাটাক করবে। কারণ কি, কোঅর্ডিনেশন বন্ডে কেন অ্যাটাক করবে, কারণ ওই যে আমরা যে মেটালটা ব্যবহার করছি, ঠিক আছে, অর্গানিক কি বলে আমাদের অর্গানোমেটালিক ক্যাটালিস্টের ক্ষেত্রে, সেই মেটালটা কি করতে পারে, সে নতুন বন্ড তৈরি করতে পারবে সেই একই সিস্টেমে, যেটা হলো কি কোঅর্ডিনেশন বন্ড। এখন কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলে এই মেটালটা আবার কাকে অ্যাটাক করবে নতুন করে, যে মনোমারটা আসতেছে, যে অ্যাপ্রোচিং মনোমার, সেই অ্যাপ্রোচিং মনোমারের যে ডাবল বন্ড, সেইটাকে এই মেটালটা অ্যাটাক করতে পারবে। ওকে, বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা?
জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি যেটা স্যার। বললাম যে দেখেন এখানে যখন নতুন একটা মনোমার অ্যাপ্রোচ করবে, আমি আগেও বলছি এখনো বলতেছি যে এই মেকানিজমটা আপনাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আসে। আর যদি একবার বুঝতে পারেন অঙ্কের মতো, যদি বুঝে যান তাহলে আর সমস্যা নেই। আর যেহেতু কোঅর্ডিনেশন কমপ্লেক্স পড়ে আসছেন, আশা করি এটা খুব একটা কষ্ট হবে না। এখানে যে জিনিসটা খেয়াল করবেন, এখন আপনি বলতে পারেন যে স্যার আমাদের যখন নতুন মনোমারটা যুক্ত হলো সেই একই জায়গায় কোঅর্ডিনেশন বন্ডটা ভেঙে গেল, তাহলে ভেঙে যাওয়ার পরে কি হলো? কেউ কি আমাকে বলতে পারেন যে ভেঙে যাওয়ার পরে ঘটনাটা কি ঘটতেছে, পরের স্টেপটা দেখে যে আসলে কি ঘটনা ঘটছে? আমি এখানে আপনাদের উপরে নির্ভর করতে চাই। আমি আশা করি আপনারা এটার উত্তর করতে পারবেন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, ঠিক আগের মতোই রিপিটেশন হয়েছে। আগে যে ঘটনাটা ঘটছিল এখনো তাই ঘটতেছে, কিন্তু কি হচ্ছে আমাকে একটু বলেন, নিজের ভাষায় বললেই হবে। পরের স্টেপটায় যে যাচ্ছে, এনিওয়ান চেষ্টা করেন, কোনো সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। ওইখানে শুধু একটি অ্যাড হয়েছে শুধু। এখন কিভাবে অ্যাড হইলো দেখেন, আমাদের এই যে যেই জায়গাটায় তীর চিহ্ন দিয়ে দেখাইছে যে আমাদের অ্যাটাক করতেছে, তখন কি হচ্ছে, পুরাতন বন্ডটা ভেঙে গেল। ওকে, পুরাতন বন্ডটা ভেঙে গেলে খেয়াল করেন পুরাতন বন্ডটা কিন্তু কি পুরাটাই চেইন হিসেবে চলে আসলো কোত্থেকে, এই CH2টা কি হলো এইদিকে চলে আসলো। ঠিক আছে, এখন তাহলে কিভাবে ভাঙতেছে আপনি বলতে পারেন স্যার এটা কোন দিক থেকে ভাঙলো, আপনি দুই দিক থেকেই চিন্তা করতে পারেন। আপনি ইচ্ছা করলে ওকে, এইখান থেকে আপনি লেফট সাইড থেকেও চিন্তা করতে পারেন, আপনি রাইট সাইড থেকেও চিন্তা করতে পারেন। দেখেন ওরা কিভাবে দেখাইছে, যেহেতু আরটা ব্যবহার করা হয় একটা অর্গানিক মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ হিসেবে, এটা যে কোনো কিছু হতে পারে, সেই জন্য ওরা কি করছে আর পার্টটাকে লিবারেট করে রাখছে। ঠিক আছে, এটা উন্মুক্ত অবস্থায় আছে। তাহলে আমরা আপনাকে এটা মুছে দেই, তাহলে ওদের ব্যাখ্যা অনুযায়ী আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার খেয়াল করেন এবার কি করছে ওরা, এই পাশ থেকে মেটালটাকে ভেঙে দিছে, মেটাল কার্বনের বন্ডটাকে। তাহলে আমাদের এই পর্যন্ত পুরা জিনিসটা কি হয়েছে, রিলিজড হয়ে গেছে। খেয়াল করতে পারছেন এবার কি ঘটনা ঘটছে, এই আর CH2 CH2 CH CH ডাবল বন্ড CH। এবার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, এই পুরা এই অংশটা জি স্যার। এই অংশটা ভেঙে লেফট সাইডে চলে আসছে। দেখেন আপনাদের রেসপন্স যদি আমি পাই তাহলে আমার জন্য সহজ হয় আর কি, নাহলে আমি তো বুঝতে পারি না যে আপনারা কোথায় আসলে হেজিটেট করতেছেন। আমি না হয় সবই বলতে চেষ্টা করি, একটা ক্লাসে এত কিছু বলতে গেলে দেখা যায় যে শেষমেশ আপনাদের সময়টা শর্ট করে দেয়। বলেন এগেইন কেউ একজন উত্তর করছিলেন, ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ কারেক্ট, আবার একটু বলেন। স্যার মেটালের অংশটা ভেঙে কি স্যার অ্যালকেন মৌলের সাথে যুক্ত হয়েছে, মেটালের পরের অংশটা? হ্যাঁ, এটা মেটালের অংশটা যেটা ছিল সেটা কি হয়েছে, কোথায় থেকে গেছে, মেটালের সঙ্গেই কিন্তু থেকে গেছে। আমি কিন্তু বলছি মেটাল দুই পাশ থেকে ভাঙতেছে না, যে কোনো এক পাশ থেকে ভাঙতেছে। জি স্যার। ঠিক আছে, সুতরাং মেটালের সঙ্গে ঠিক আগে যে স্ট্রাকচারটা ছিল আমাদের অর্গানোমেটালিক ক্যাটালিস্টের, সেই রকম ক্যাটালিস্টেরই একটা স্ট্রাকচার। আপনি যদি চিন্তা করেন এই পুরো অংশটাকে আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি কিনা, একটু বেশি হয়ে গেল এদিকে। জি স্যার। আমি আবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পড়াচ্ছি, দয়া করে মনোযোগ দেন, না হলে আপনাদের সময় নষ্ট হবে আরো বেশি। আর প্রাইম লিখে দিলাম, আমরা এটাকে তো অ্যালকাইল গ্রুপ ধরতে পারি একটা, তাই না, যে বক্সটা আমরা আঁকলাম। জি স্যার। জি স্যার। এটাকে যদি আমরা আর ধরি তাহলে দেখেন তো আগের ক্যাটালিস্টের স্ট্রাকচারেই চলে গেল কিনা, জি স্যার। আগের স্ট্রাকচারটাই কিন্তু থেকে গেল। এই যে উপরে যদি আমরা খেয়াল করি ওই স্ট্রাকচারটাই আবার আমরা ফেরত পাইছি। অর্থাৎ এখানে চেইনটা কোথায় বড় হবে, বারবার দেখবেন যে লেফট সাইডে বড় হবে। যখন সেকেন্ড এর পরে স্টেপে যায়ও ঠিক একই ঘটনা ঘটবে, মনোমার আসবে, এই মেটাল কার্বন বন্ডের মধ্যে অ্যাটাক করবে, অর্থাৎ কোঅর্ডিনেশন বন্ডে অ্যাটাক করবে, এখান থেকে ব্রেক ডাউন করবে, বন্ডটা ভেঙে কি লেফট সাইডে চলে আসবে।
আর যে ওপেন পার্টটা থাকবে সেই পার্টে এসে নতুন যে মনোমার সে যুক্ত হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, যেহেতু আমি বলতেছি ইনশাআল্লাহ এই রেকর্ডটা আপনাদের কাছে থেকে যাবে, আশা করি আপনারা এটা দুই একবার দেখলেও আপনাদের পক্ষে যা বলতেছে হয়তোবা অনেকে ভয়ে রেসপন্ড করতেছে না যে কি ভুল আবার বলে ফেলি কিনা, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি বলছি যে থিওরিটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আপনি যখন দুই একবার প্র্যাকটিস করবেন ইট উইল বিকাম আ লট মোর ইজিয়ার। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন পলিমারাইজেশন কিভাবে কাজ করে। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি সেটা হলো প্রপাগেশন স্টেপ। আমাদের যদি এখন টার্মিনেশন করতে হয়, টার্মিনেশন স্টেপটা আমরা একেবারে একসাথে দেখবো আশা করি। আমরা এখন জিগলানাটা পলিমারাইজেশন স্টার্ট করব, যেটা এটার সবচাইতে বড় উদাহরণ এই ধরনের পলিমারাইজেশনের। ওকে, সেটার মধ্যে আমরা টার্মিনেশন স্টেপ যেটা দেখবো ওটা আমরা এখানে বলতে পারি যে কোনো কোঅর্ডিনেশন পলিমারাইজেশন ওইভাবে আমরা টার্মিনেট করতে পারি। আচ্ছা, আমি নতুন আরেকটা স্লাইড শেয়ার করছি। আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করলাম এবং এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের একটা, একটু ব্লার আসছে ইমেজটা, আমি চেষ্টা করবো এরপরে আপনাদেরকে যখন প্রোভাইড করব এটা যেন ক্লিয়ার থাকে। ওকে, সো আমাদের জিগলানাটা ক্যাটালিস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। ইট ইজ ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট। ঠিক আছে, এখন আপনারা যদি একটুখানি কষ্ট করে কেউ আমাকে একটু প্রথম থেকে এই জিগলানাটা ক্যাটালিস্টের অংশটা পড়ে শোনাতেন ভালো হতো। এনিওয়ান? এই জিগলানাটা ক্যাটালিস্টের যে ডেফিনিশন এই রেড মার্কের নিচে থেকে যদি আপনারা একটু পড়তে চেষ্টা করেন। স্যার পড়বো স্যার? হ্যাঁ, একটু পড়েন, আমি তাহলে আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেইন করতে পারবো। আমি জি বলে স্যার। আবার বোঝানোটা একটুখানি দেখা যাচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। These are a special type of coordination catalysts comprising two components as against single component organometallic compounds that we came across earlier. স্টপ। ওকে, একটু অপেক্ষা করেন। এখানে যদি খেয়াল করি আমাদের কিন্তু বলছে কি, প্রথম কথা বলছে এটা একটা কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট, দ্বিতীয় কথা বলছে এটার দুইটা পার্ট আছে। আমরা যেটা জানি যে এটা একটা অর্গানোমেটালিক ক্যাটালিস্ট, এর দুইটা অংশ আছে যেটা আমরা আগেও দেখে আসছি। ওকে, এবার শুরু করেন। The two components are generally referred to as the catalyst and the co-catalyst. Hmm. The তাহলে catalyst একটা অংশ ক্যাটালিস্ট আর একটা কো ক্যাটালিস্ট। ঠিক আছে, এরপরে যান। The catalyst component consists of halides of 4 and 4 to 8 4 to 8 group elements having হ্যাঁ, transition valence, and the co-catalyst are organometallic compounds such as alkyls, অ্যালকাইলস, aryls, অ্যারাইলস, অ্যারাইলস hi- না অ্যারাইলস। অ্যারাইল কি? অ্যালকাইল আর অ্যারাইলের মধ্যে oh, sorry, sir, পার্থক্য কি aryls, কেউ বলতে পারবেন? আপনি বলেন দেখি, ট্রাই করেন তো দেখি। alkyl, হ্যাঁ, আর অ্যারাইল? স্যার অ্যালকাইলটা হলো হচ্ছে স্যার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মূলক সরায় ফেললে যে মূলকটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যারাইল? অ্যারাইলটা হচ্ছে স্যার যে অ্যারোমেটিক কম্পাউন্ড চিনেন? অ্যারোমেটিক কম্পাউন্ড, ওখান থেকে স্যার অ্যারোমেটিক একটা কোনো হাইড্রোজেন থেকে হ্যাঁ, যদি একটা থেকে একটা হাইড্রোজেন সরায় ফেললে সেটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি গ্রুপটা পাবেন, ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলবো অ্যারাইলস। অ্যারাইল গ্রুপ। জি স্যার। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন তাহলে এই অ্যালকাইলও হতে পারে ওই যে আমরা আর দেখছিলাম এই ক্যাটালিস্টটার সাথে, সেটা কি অ্যালকাইলও হতে পারে, আবার কি হতে পারে, অ্যারাইলও হতে পারে। তাহলে দুইটা অংশের একটা অংশ কি, ক্যাটালিস্ট যে অংশটা আছে সেই অংশটার মধ্যে থাকে একটা মেটাল, যে মেটালটা হলো ট্রানজিশন মেটাল। ওকে, আরেকটা অংশ থাকবে এই ক্যাটালিস্টের ক্ষেত্রে, কো ক্যাটালিস্ট যেটা, সেটা কি দিয়ে তৈরি হবে, কি পড়তেছিলেন আবার পড়েন, তাইলেই হবে, কন্টিনিউ করেন। জি স্যার, aryls and hydrides of group 1 to 4 metals. হুম, Although three, আছে। এগুলা হবে although হলো, they আমি are বলি এইখানে যতক্ষণ না উদাহরণটা দেখবেন আপনারা ক্লিয়ার হবেন না, তারপরেও আমি এই জন্য কথাগুলি আগে পড়াচ্ছি। এইটা হবে অর্গানোমেটালিক কম্পাউন্ড। আমরা যে ক্যাটালিস্টটাকে পাই সেটা কিন্তু আমরা আগে যে আলোচনা করছি সেটা হলো সিম্পল কোঅর্ডিনেশন কমপ্লেক্স ক্যাটালিস্ট। এটা একটা সিম্পল আমরা আলোচনা করছি, একটা জেনারেল আইডিয়া। কিন্তু এই জেনারেল আইডিয়াটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাব, তখন যে জিগলান্নাটা ক্যাটালিস্ট ব্যবহার করা হচ্ছে সেই কমপ্লেক্সটা আমরা একটুখানি দেখতে হবে যে স্ট্রাকচারটা কেমন। তার দুইটা অংশ থাকবে, একটা ক্যাটালিস্ট অংশ, একটা থাকবে কো ক্যাটালিস্ট অংশ। ওকে, তো কো ক্যাটালিস্ট অংশটার মধ্যে আমরা থাকবে হলো অর্গানোমেটালিক অংশ, যে স্ট্রাকচারগুলি থাকে সেটা। আর ক্যাটালিস্ট গ্রুপের মধ্যে কিন্তু মেটাল থাকবে, দুইটার মধ্যেই মেটাল থাকবে। দেখবেন একটার মধ্যে থাকবে অ্যালুমিনিয়াম, একটার মধ্যে থাকবে টাইটেনিয়াম। ঠিক আছে, আমরা যে এখানে জিগলান্নাটা নিয়ে আলোচনা করব সিম্পল, তো অ্যালুমিনিয়ামও কিন্তু মেটাল, আবার টাইটেনিয়ামও মেটাল। কিন্তু আমরা যখন কোঅর্ডিনেশন কমপ্লেক্স পড়ছি তখন কিন্তু আমরা এত ডিফিকাল্টি চিন্তা করি নাই। আমরা এখানে মেটাল কয়টা ধরছিলাম, কয়টা ধরছিলাম, একটাই, এমটি দিয়ে এটাকে প্রকাশ করছিলাম। ঠিক আছে, এখানে দেখেন যখন আমরা দেখবো যে এটা আসলে একটা মিক্সচার, ক্যাটালিস্ট একটা অংশ থাকতেছে, কো ক্যাটালিস্ট একটা অংশ থাকতেছে, দুইটা কম্পাউন্ড আলাদা আলাদা মিক্সচার করার পরে আমরা এটা পাচ্ছি। আচ্ছা পরে যান, পড়েন, তারপরে আরো বুঝতে সহজ হবে। কন্টিনিউ করেন। although there are hundreds of such catalyst, co-catalyst systems, those have on the organo-aluminium compounds such as triethyl aluminium or diethyl aluminium chloride in একটা অংশ আমরা পাইলাম যে অর্গানোমেট অ্যালুমিনিয়াম কম্পাউন্ড। ঠিক আছে, অর্গানো অ্যালুমিনিয়াম কম্পাউন্ড, যেমন ডাইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে দেখেন অর্গানিক অংশ আছে ইথাইল ক্লোরাইড, আবার কি আছে এর সঙ্গে কিন্তু মেটালও অংশটাও থেকে গেছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, অর্গানোমেটালিক কম্পাউন্ড। তারপরে ইন কম্বিনেশন উইথ titanium chlorides, both tri and tetra are by 8 ঠিক আছে, far বোথ ট্রাই এন্ড টেট্রা, যেমন ট্রাইক্লোরাইড, টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এন্ড, ঠিক আছে, টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। এটা সাধারণত 8 দিয়ে লেখে। ঠিক আছে, বাই ফার, মানে নামের শেষে থাকলে আমরা বলি 8, এই জন্য লেখছে। আর ও দাঁড়ান, এটাকে একটুখানি আমি জুম করে দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, ওকে সরি, আমি নিজেও ভুল দেখছি, এখানে এটা লেখা আছে আর। ওকে, তাহলে কি বললো, টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এন্ড টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটা আর বাই ফার 8 না, এখানে দেখে মনে হচ্ছে 8। কন্টিনিউ করেন। বাই ফার দ্য মোস্ট কমনলি ইউজড নাকি, most commonly used. তাহলে এই দুইটার কম্বিনেশনকে সবচাইতে বেশি ইউজ করা হয়। একটা হলো কি ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে, আরেকটা হতে পারে ডাইইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন কম্বিনেশন উইথ কি টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এন্ড টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। ওকে, এবারে যে এখানে দেখেন একটা ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে, এখান থেকে শুরু করেন। Yes, sir. Aluminum alkyls act as the electron acceptor and the electron donor is
titanium halides, and the combination therefore readily forms coordinations complexes. ভেরি গুড। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন দেখেন অ্যালুমিনিয়াম অ্যালকাইল যে অংশটা ছিল সেটাকে এরা কি বলতেছে? ইলেকট্রন অ্যাকসেপ্টর। আর ইলেকট্রন ডোনেট করতেছে কে? টাইটানিয়াম halides. হ্যালাইডস। ভেরি গুড। তাহলে এই দুইটার কম্বিনেশনকে রেডিলি কি ফর্ম করে? এই কম্বিনেশনটা রেডিলি ফর্ম করে কোঅর্ডিনেশন কমপ্লেক্স। Coordination complex. ভেরি গুড। যেহেতু একজন Yes, পেয়ার sir. অফ ইলেকট্রন দিচ্ছে লিগ্যান্ডের মতো কাজ করতেছে আর আরেকজন অ্যাকসেপ্ট করতেছে মেটাল, সেজন্য আমরা এটাকে কি বলতে পারি? কোঅর্ডিনেশন কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সটা তৈরি হলো এটার নাম কি? জিগলার নাটা কমপ্লেক্স। ওকে, মনে থাকবে? Yes, অনেক সময় পরীক্ষায় ডেফিনেশন আসতে পারে যে হোয়াট ইজ জিগলার নাটা ক্যাটালিস্ট, তখন আপনি এই যে অংশটা আছে এতটুকু লিখলেই যথেষ্ট। আর যে আরেকটু ভালো মতো যথেষ্ট বলতে মানে এটা আপনার মোটামুটি 60% মার্কস এনে দিবে যদি আপনি এটা পরিচয় দিতে পারেন। আর যদি আরেকটু সুন্দরভাবে লেখেন, ওই যে আগে যেভাবে বলছে ক্যাটালিস্ট অংশ আছে, কো ক্যাটালিস্ট অংশ আছে, ক্যাটালিস্ট অংশে কি, কো ক্যাটালিস্ট অংশে কি, তারপরে এই ডেফিনেশনটা লেখেন, তাহলে আপনি আশা করা যায় 90% অর কমপ্লিটলি 100% মার্কস যদি অ্যাকুরেট হয় তাহলে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা, অবশ্য 10:05 বেজে গেছে আমাদের, আমরা একটুখানি দেখবো যে এটার নেচার কি, ক্যারেক্টারিস্টিক্স কি। তাহলে একটু পড়েন পরের লাইনটা। the complex formed is insoluble in the solvent and is hence heterogeneous in nature. হেটেরোজেনাস কেন বললো? এটা সলিউশনে যায় না। সো আপনি যখন ধরেন যে পানির মধ্যে বালি গুলাইলে যে অবস্থা হয় অনেকটা এরকম সিস্টেম তৈরি হবে। অর্থাৎ এই ক্যাটালিস্টটা যেহেতু সলভেন্টের সাথে মিশবে না, সে কি আলাদা থেকে যাবে, হেটেরোজেনাস কন্ডিশন তৈরি করবে। ওকে, তারপরে Many structures have been আচ্ছা আমি একটু একটু আপনাকে থামাচ্ছি, আপনারা ওইখানে অ্যাটেন্ডেন্স দিয়েন না, আমি নাম ডাকবো প্রতিদিনের মতো। এবার কন্টিনিউ করেন। so last line থেকে many structures have been আচ্ছা উত্তরের জন্য অপেক্ষা করেন। এবার স্ট্রাকচার আমি পরের স্লাইডটাতে যাচ্ছি। many many structures structure proposed হবে, ঠিক আছে? proposed for these these are complexes proposed complexes by various authors. A few are shown here. এটা অনেক রকম স্ট্রাকচার আপনার আছে, এটা নিয়ে পাজল হওয়ার কিছু নাই। আপনি যে কারণ হলো এটা আমাদের যেরকম অনেক কিছু প্রেডিক্ট করতে হয়, আমরা সায়েন্টিফিক্যালি জানি যে এই দুইটা ধরেন ইউজ করলে একটা ইমপ্যাক্ট আসে, কিন্তু এর অ্যাকুরেট মডেলিংটা কি হবে সেটা বলা খুব কঠিন। যেমন আমরা কি চিন্তা করতে পারি যে যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কথা চিন্তা করি, একটা অ্যাটম কিভাবে তৈরি হয় সেটা কিন্তু বলা খুব কঠিন, কিন্তু অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি যে এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, প্রোটন কয়টা আছে, নিউট্রন কি আছে, এবং ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক্স কি, প্রোটনের ক্যারেক্টারিস্টিক্স কি। কিন্তু আমরা যদি অ্যাকুরেটলি এখনো কিন্তু একটা পারফেক্ট মডেল কিন্তু আমরা বলতে পারি না যে এইটাই হলো মূল মানে স্ট্রাকচার অ্যাটমের, তাই না? ঠিক একইভাবে এইখানে আমরা বলতেছি যে এই দুইটা মিশাইলে ক্যাটালিস্ট তৈরি হচ্ছে, ক্যাটালিস্টটা এই ফাংশন করতেছে এবং এইভাবে ক্যাটালিস্টটা তৈরি হচ্ছে, কিন্তু ক্যাটালিস্টটা এক্সাক্ট স্ট্রাকচার কি দেখাচ্ছে সেটা আমরা বলতে পারি না। সেজন্য এটা প্রপোজ করছে বিভিন্ন সায়েন্টিস্ট, এটাকে বিভিন্ন ভাবে প্রপোজ করছে, তার মধ্যে যে কমন কিছু আছে সেটা এখানে দেখানো হয়েছে। দেখেন এটাকে দুইটা
দেখানো যায়, একটা লেফট সাইডে দিছে, একটা রাইট সাইডে দিছে। ওকে, লেফট সাইডেরটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার হতে পারে, আরেকটা রাইট সাইডে দেওয়া আছে, এটা একটা স্ট্রাকচার হতে পারে। ঠিক আছে, এটা একটা জাস্ট কমপ্লেক্স। এখন এটা কিভাবে তৈরি হলো, এটা কি আচরণ করে, সেটা আমরা সামনে ক্লাসে পড়বো, কারণ এটা আমাদের আর মাত্র 5 মিনিট সময় আছে। তো পরবর্তীতে আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করে, আর আমি চেষ্টা করব আপনাদেরকে এই কন্টেন্টগুলি প্রোভাইড করার জন্য, যেন আগামী ক্লাসে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে রেডি হন আমাদের পরবর্তী কার্যক্রম, যেটা আপনাদের অ্যাটেন্ডেন্স, সেটার জন্য। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। সেকশন সি, section C. Okay, roll number 151. Yes, sir. 152. 52. Nice. Okay. 53. Yes, sir. 54. Yes, sir. 55. Yes, sir. 56. 56. Absent. 57. Yes, sir. 58. Yes, sir. 59. Yes, sir. 60. Present, sir. 61. Yes, sir. 62. Yes, sir. 63. 64. Yes, sir. 65. Yes, sir. 66. 67. Yes, sir. 68. Present, sir. 69. Yes, sir. 70. Yes, sir. 71. 70 আছে স্যার। Yeah, 70 DC attendance. 71. Absent. 72. Yes, sir. 73. 74. Absent. 75. Yes, sir. 76. Absent. 77. Yes, sir. 78. Absent. 79. Present, sir. 80. Yes, sir. 81. Absent. 82. Yes, sir.